কি ব্যাপার, তুমি আমাকে কিস করলে কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? ভালোবাসার মানুষকে কিস করব, এখানে আবার সাহসের কি আছে? আর ভালোবাসার মানুষকে আদর করতে গেলে কারো পারমিশন নেওয়া লাগে নাকি? এই ইতর বান্দর সজারু, তুই জানিস না আমার মা এই কলেজের প্রিন্সিপাল? আমার মা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে তোর কি অবস্থা করবে, এটা তুই জানিস তো? ডার্লিং, আমি তোমার মাকে ভয় পাই না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই আমাকে অযথাই ভয় দেখিও না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তাই বলে তুমি আমাকে পাবলিক প্লেসে কিস করবে? কলেজের সমস্ত স্টুডেন্ট আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই দেখছে। আর এদের মধ্যে থেকে কেউ যদি আমার মায়ের কাছে নোটিস করে তাহলে কি হবে? আরে বাবা, তুমি এত ভয় পেও না তো। ভয় পেলে কি আর তোমার মতো মেয়ের সঙ্গে আমি প্রেম করার সাহসটা পেতাম? তাহলে তো তোমার মাকে ভয় পেয়ে আমি তোমাকে প্রেমপত্র দেওয়ার সাহসটাও করতে পেতাম না। হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি যে তোমার অনেক সাহস, কিন্তু আমি তোমার মতো অতটাও সাহসী নই। কারণ আমি আমার মাকে প্রচণ্ড ভয় পাই। আমার মায়ের কথাই আমার পরিবার চলে। আমার মায়ের কথার উপরে আমার বাবা কিংবা পরিবারের কেউ কথা বলার সাহস পায় না। তোমরা তোমার মায়ের মুখের উপর কথা বলতে ইচ্ছুক নও, তাই তোমার মা সবার উপর ছুরি ঘোরাতে পারে, কিন্তু এটা আমার পরিবারে কখনোই হয়নি বা হবে না। ধ্যাত্তেরি, তোমার সঙ্গে কথা বলাই অনর্থক। কেন যে আমি তোমার মতো ছেলের সঙ্গে রিলেশন করতে গেছিলাম সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ কেন যে আমাকে এমন একটা বিপদের মধ্যে ফেলে দিল কিছুতেই তো বুঝতে পারতেছি না। যখন ঝামেলায় পড়েই গেছো তখন আর ঝামেলা থেকে উঠবার কোনো প্রয়োজন নেই। সেখানেই ডুবে থাকো, ভালোবাসা আর শান্তি দুটোই পাবে। তখন নেহা নীলের সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ নিজের ক্লাসরুমে চলে গেল। কারণ সে খুব ভালো করে জানে এখন সে নীলের সঙ্গে যতই কথা বলতে যাক ততই কথা বাড়বে বই কমবে না। নেহা ক্লাসরুমে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাদের কলেজের পিয়ন এসে তাকে বলল, নেহা আপনাকে বড় ম্যাডাম ডাকছেন আর এক্ষুনি আমার সঙ্গে যেতে বলেছেন। কেন, কি হয়েছে? আমি তো একটু আগেই মায়ের সঙ্গে কলেজে এলাম। এখন আবার কি হলো যে মা এক্ষুনি আমাকে ডেকে পাঠালেন? সেসব তো আমি বলতে পারবো না ম্যাডাম, আপনাকে কেন বা কী কারণে ডেকে পাঠিয়েছেন। আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে নিয়ে যেতে বলেছেন। তার বেশি আমি কিছুই জানি না। আপনি প্লিজ আসুন, তা না হলে আপনার মা আমাকে বকাবকি করবে, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সঙ্গে। বলতে বলতে নেহা পিয়নের সঙ্গে তার মায়ের কেবিনে আসলো। সেই দরজার সামনে দাঁড়িয়েই দেখতে পেল তার মায়ের রণমূর্তি। সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল, কারণ সে বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। কিন্তু সে খুব ভালো করেই জানে এখন মায়ের সামনে সেসব কথা ভুলেও মুখে আনা যাবে না। তাই সে একটু নিজেকে ঠিক করে বলল, কি ব্যাপার মা, কি হয়েছে? পিয়ন আঙ্কেল আমাকে বললো তুমি নাকি আমাকে ডাকছো। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? কেন, তুমি কিছু জানো না নাকি? একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না। একটু আগেই কলেজ ক্যাম্পাসে কি করেছো? কলেজ ক্যাম্পাসে আমি আবার কি করলাম? বা তুমি হয়তো ভুল কিছু শুনেছো বা দেখেছো। আমি কিছুই করিনি। তুমি চলে আসার পর আমি সোজা ক্লাসরুমে চলে গেছি। দেখো, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। শুধু বলি, তোমাকে নীল নামে ছেলেটার সঙ্গে মিশতে কতবার নিষেধ করেছি, কিন্তু তারপরও তুমি আমার কোনো কথা শুনছো না কেন? আমি বারবার নিষেধ করার পরও তুমি কেন ওই ছেলেটার সাথে মেলামেশা করছো? মা, তুমি ভুল কিছু শুনেছো। আমি নীলের সঙ্গে মেলামেশা করি না। কেউ তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আর সেই ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে তুমি আমাকে এভাবে কথা শোনাতে পারো না। আমি ভুল কিছু শুনেছি তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যদি আজকের পর কখনো কোনোভাবে এও জানতে পারি তুমি নীলের সঙ্গে মেলামেশা করেছো, তাহলে কেন তার পরিণাম খুবই খারাপ হবে। তখন নেহা শুধু মাথা নাড়িয়ে মায়ের কেবিন থেকে বের হয়ে ক্লাসরুমে চলে আসলো। আর মনে মনে 1000 বার নিজের মাকে গালি দিয়ে উদ্ধার করতে লাগলো। আর তখনই নীল সেখানে এসে উপস্থিত হলো। কি ব্যাপার সুইটহার্ট, কি হয়েছে? ওই ডাইনি মার্কা মহিলা তোমাকে আবার বকাঝকা করেছে নাকি, যার কারণে তুমি এভাবে মন খারাপ করে বসে আছো? নীল দেখো, তুমি আর যাই কিছু করো না কেন আমার মাকে এভাবে কথা বলবে না।
হাজার হলেও সে আমার মা। আমার মায়ের সম্পর্কে আমি কারো কাছ থেকে কোনো বাজে মন্তব্য শুনতে চাই না। ওকে মাই ডিয়ার, বলবো না আর এসব কথা। কিন্তু তুমি এখন আমাকে এইটা তো বলো, ম্যাডাম তোমাকে কি বলেছে? বকাঝকা করেছে নাকি? আমি যদি তোমাকে সত্যি কথাটা বলি, তাহলে যদি তুমি সেই কথাটা হজম করতে পারবে না, খুব কষ্ট লাগবে তোমার। কিন্তু তারপরেও আমি সত্য কথাটাই শুনতে চাই। সত্য কথাটা জানা আমার প্রয়োজন, সত্য কথাটা জানা আমার দরকার। তাই আমাকে তোমার সত্য কথাটা বলতেই হবে। এবার সময় নষ্ট না করে বলে ফেলো তাড়াতাড়ি। তখন নেহা তার মায়ের বলা সব কথাগুলো নীলকে বলে। আর সে নীলকে সরাসরি এটাও বলে দেয় যে সে নীলের সঙ্গে আর সম্পর্ক রাখবে না। এটা শোনা মাত্রই নীল প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে নেহার দুই গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দেয়। আর তারপর রাগে গজগজ করতে করতে থাকে। নেহা খুব বেশি ব্যথা পেয়ে যায় আর তাই সে কেঁদে ফেলে। তখন সে কাঁদতে কাঁদতে নীলকে বলে, এটাই তোমার সত্যিকারের ভালোবাসা, আর এইটাই তো তোমার সত্যিকারের ভালোবাসার নমুনা। তুমি আমাকে এভাবে মারতে পারলে? তোমার একবারও হাত কাঁপলো না? না, আমার একবারও হাত কাঁপেনি। যেখানে তুমি আমাকে ভালোবাসো না আর আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, এই কথাটা এত সহজে বলে দিতে পারলে, সেখানে তোমাকে মারতে আমার হাত কাঁপবে কেন? কথাটা বলতে বলতে নীল সেখান থেকে চলে যায় আর মনে মনে নিজেও অনেকটা কষ্ট পায়, কারণ নেহা তার একমাত্র ভালোবাসা। নেহা জীবনে আসার আগে নীল কোনো মেয়ের সঙ্গে প্রেম করেনি, আর নেহা আসার পরে তো প্রশ্নই ওঠে না। সে নিজে ইচ্ছা করে এমনটা করেনি, নেহার গায়ে হাত তোলার কোনো ইচ্ছেই তার ছিল না। কিন্তু নেহার এমন কথা শুনে তার মনে প্রচণ্ড কষ্ট লেগে যায়, তাই সে এরকমটা করে। কিন্তু এখন কথা হলো, এখন নেহার রাগ ভাঙাতে হবে। কিন্তু কিভাবে কিভাবে সম্ভব? নীল বসে বসে এই কথাটা ভাবতে থাকে, কিন্তু সে এর কোনো কুল কিনারা খুঁজে পায় না। এদিকে নেহা ক্লাসরুমের মধ্যে বসে বসে কান্না করছে। তখনই তার ফার্স্ট পিরিয়ডের টিচার চলে আসে। কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? কারো সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না স্যার, কিছুই হয়নি, এমনিতেই আসার সময় চোখে বালু পড়ে গেছে, তাই চোখ দিয়ে এমনিতেই পানি পড়ছে। নেহা, সবাইকে বোকা সাজাতে পারলেও আমাকে বোকা সাজাতে এসো না, কারণ আমি তোমার টিচার। তোমার কথার গতানুগতির আর মনের অবস্থা যদি বুঝতেই না পারি, তাহলে আমি টিচার হলাম কী জন্য সেটা তুমি নিজেই বলো। স্যার বললাম তো আমার কিছুই হয়নি, তারপরও আপনি কথা পেঁচাচ্ছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি সেই বিষয়টা আমার সঙ্গে শেয়ার করতে চাইছো না। দেখো, আমি তো তোমার টিচার, তুমি আমার সঙ্গে যে কোনো কিছু, যে কোনো বিষয় নিশ্চিন্তায় শেয়ার করতে পারো। তাছাড়া একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি জানি তোমার বাবা নেই, সেই জন্য আমি তোমাকে আমার সন্তানের মতো স্নেহ করি, সেটা এই কলেজে ভর্তি হবার আগে থেকেই। উনি নেহাকে সন্তানের মতোই স্নেহ করে, কারণ নেহার পরিবারের সঙ্গে বায়োলজি টিচারের সম্পর্কটা অনেক দিনের। অনেক দিন ধরেই নেহাদের বাড়িতে ওনার আসা যাওয়া আছে, তাই তিনি খুব ভালো করেই জানেন নেহার কি হয় না হয়। তাই তিনি নেহাকে আবারও জিজ্ঞাসা করেন, প্লিজ, আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, কি হয়েছে সবটা আমার সঙ্গে শেয়ার করো। বলো, তোমাকে কে কি বলেছে? নেহা তখন বায়োলজি টিচারকে সমস্ত বিষয়টা খুলে বলে। আর সব কিছু শোনার পর বায়োলজি টিচার তাকে বলে, দেখো, আমি খুব ভালো করেই জানি তোমার মায়ের সম্পর্কে। তোমার মা খুবই উগ্র মেজাজের মানুষ। উনি প্রেম ভালোবাসার মতো বিষয়গুলোকে সাপোর্ট করেন না। কেন সেটা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু আমি খুব ভালো করেই জানি ভালোবাসা হারিয়ে মানুষ বাঁচতে পারে না। তাই আমি তোমাকে কখনোই বলবো না তুমি নীলয়কে তাই আমি তোমাকে কখনোই বলবো না তুমি নীলকে ভুলে যাও। কিন্তু স্যার, যে সম্পর্কের কোনো ফিউচার নেই সেই সম্পর্ক আমার মা কোনোদিনও মেনে নেবে না। সেই সম্পর্কে আমি নিজেকে কেন অযথায় জড়িয়ে রাখবো? কেন নিজেকে কষ্ট পাবার জন্য প্রস্তুত করব? কষ্ট না করলে কোনো দিনই খ্যাষ্ট মেলে না, সেটা তুমি খুব ভালো করে জানো। তাই আমি বলবো তুমি কষ্ট পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, সুখ তোমার কাছে নিজে থেকেই ধরা দিবে। তারপর বায়োলজি টিচার নেহাকে আরও অনেকক্ষণ সময় নিয়ে বোঝাতে থাকে, যাতে সে কোনোভাবেই নীলের সঙ্গে সম্পর্কটা নষ্ট না করে। কারণ বায়োলজি টিচার সে নিজেও একদিন কাউকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার মানুষটা তার সঙ্গে অভিমান করে চলে গেছে আর কখনো ফিরে আসেনি। তাই সে চায় না তার সামনে কারোর ভালোবাসা এভাবে হারিয়ে যাক। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা তো বায়োলজি টিচারের গোপন তথ্যটা জেনে নিলেন। এবার নীল আর নেহার দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা শুরুটা কিভাবে হলো, চলুন সেটা জেনে নেওয়া যাক।
নীল এই বছর দ্বিতীয় বর্ষের ছাত্র, আর নেহা সবেমাত্র হাই স্কুল থেকে পাশ করেছে। মাঝখানের এই কয়টা দিন নেহা অনেক ঘোরাঘুরি করেছে, তবে আজ থেকে তার সেই ঘোরাঘুরি একদম বন্ধ হয়ে যাবে। কারণ হলো আজ তার কলেজে এডমিশন। তাই সকাল হতে না হতেই তার মায়ের চেঁচামেচি শুরু হয়ে গেছে। কি ব্যাপার নবাবজাদি, আপনি এখনো ঘুম থেকে উঠছেন না কেন? আপনার তো কলেজে যাবার সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন আর কলেজে যাওয়ার জন্য তৈরি হন। মা, এতদিন ধরে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে গেছে। এখন তুমি বললেই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো নাকি? আমাকে আর 20 মিনিট সময় দাও ঘুমাতে। তুই এখন ঘুম থেকে উঠবি নাকি আমি ঝাঁটাপেটা করব তোকে? সকালে ঘুম থেকে উঠে নবাবজাদি একটা কাজও করবে না? চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমে যাবেন, ফ্রেশ হবেন, তারপর খেয়ে আমায় উদ্ধার করবেন। দেখো মা, আমার বাবা কিন্তু যথেষ্ট টাকা পয়সা রেখে গেছেন। তুমি চাইলেই একটা কাজের মেয়ে রাখতে পারো, কিন্তু তুমি সেটা করবে না, কারণ তুমি নিজেই বারবার বলো তোমার নিজের সংসারের কাজ নিজের হাতে করতে চাও। তাহলে এই কথাগুলো বলার পর কেন তুমি আমায় কথা শোনাও? আমি কাজের মেয়ে রাখতে চাই না, কারণ কাজের মেয়েরা কাজ কখনোই আমার পছন্দ হবে না। আমি চাই সব কিছু আমার নিজের হাতে করতে, তাই আমি সব কিছু নিজের হাতে করার চেষ্টা করি। কিন্তু তাই বলে তুমি আমাকে কোনো কাজে সহযোগিতা করবে না, এমনটা তো হতে পারে না। আমি চাই তুমি আমাকে সকল কাজে সহযোগিতা করো। তাছাড়া তুমি একটা মেয়ে মানুষ, কয়দিন পর শ্বশুর বাড়ি যেতে হবে। দেখো মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সব সময় এরকম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলা আমার একদমই পছন্দ না। এমন বাজে কথা বলা আমার একদমই পছন্দ না। তুমি আমাকে কিছু বললে সরাসরি বলবে, শুধু এই কাজটা করতে হবে, আমি তৎক্ষণাৎ তোমার কাজ করে দিব। কিন্তু এইভাবে আমায় কথা শোনাতে চেষ্টা করবে না। কথাটা বলতে বলতে নেহা সেখান থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। কারণ আজ তার কলেজে এডমিশন, তাকে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। যদিও সে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, কারণ সে যেই কলেজে এডমিশন নিয়েছে সেই কলেজের প্রিন্সিপাল তার মা, তাই তাকে এই বিষয়ে কেউ কিচ্ছু বলতে পারবে না। যাই হোক, এদিকে সকালে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তারপর তার মাকে নিয়ে বাসা থেকে বের হলো। রিকশায় উঠে তার মা তাকে বলতে লাগলো, দেখো, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো মত দিচ্ছি, তুমি কলেজে পড়াশোনা করছো তার মানে এই নয় যে তুমি অনেক বড় হয়ে গেছো আর তোমাকে কোনো সম্পর্কে জড়াতে হবে। কারণ তুমি খুব ভালো করেই জানো সম্পর্ক আমি বিশ্বাস করি না। কারণ তুমি খুব ভালো করেই জানো আমি ভালোবেসে প্রচণ্ড খারাপভাবে ঠকেছি। তাই আমি চাই না আমার মতো আমার মেয়ের জীবনেও এমন কিছু হোক। তাই সো বি কেয়ারফুল। কথাগুলো স্পষ্ট নেহার কান দিয়ে ঢোকার পরও নেহা তার মাকে কোনো উত্তর দিল না। চুপচাপ সে রিকশায় বসে রইল। প্রায় 20 মিনিট রিকশাটা চলার পর কলেজের সামনে এসে দাঁড়ালো। তারপর তার মা তাকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। রিকশা থেকে নামার এক মুহূর্ত কাল বিলম্ব না করে নেহার মা তাকে নিজের কেবিনে নিয়ে গেল। তারপর বেশ কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের কাজটা শেষ করে নেহাকে তার ক্লাসরুমে নিয়ে গেল এবং নেহাকে ক্লাসরুমে পৌঁছে দিল। তখন বায়োলজি স্যার ক্লাসে ছিল, আর নেহার মা তখন বায়োলজি টিচারকে বলে, টিচার, এ হচ্ছে নেহা, আমার একমাত্র মেয়ে। সে আজ থেকেই কলেজে পড়াশোনা করবে। ও তাই নাকি ম্যাডাম? আপনার কাছে আপনার মেয়ের কথা অনেকবার শুনেছি, কিন্তু সামনাসামনি দেখা হওয়ার সৌভাগ্যটা হয়নি। আর আজ দেখা তো হলো, একেবারে আমার ছাত্রী হয়ে আসলো। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমি আমার মেয়ের বিষয়ে খুব সেনসিটিভ। তাই আমি আশা রাখবো আপনি টিচার হিসেবে যথেষ্ট দায়িত্ব জ্ঞান পালন করবেন। হ্যাঁ ম্যাডাম, এই বিষয়ে আপনি একটু চিন্তা করবেন না। আমি আপনার মেয়ের বিষয়ে যথেষ্ট সেনসিটিভ থাকবো। তো মামনি, ক্লাসে আসো। অতঃপর বায়োলজি টিচার নেহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর সবার শেষে যে দাঁড়ায় তাকে দেখেই নেহার চোখ আটকে যায়। সেই ছেলেটার নাম নীল। চলুন জেনে আসা যাক কি হয়েছিল। বায়োলজি টিচার যখন একে একে সবাইকে নেহার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, এমন সময় সবার শেষে যার পরিচয় দেওয়ার পালা আসলো। টিচার তখন দেখলো ওই ছেলেটা নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। টিচার ওই ছেলেটাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নেহা টিচারকে ওই সুযোগটা না দিয়ে সে নিজেই বলে, কি ব্যাপার মাই ডিয়ার নিউ ফ্রেন্ড, সবার পরিচয় দেওয়া শেষ তো হয়ে গেল, তুমি কেন পরিচয় দিচ্ছ না? আর এইভাবে
অপলক দৃষ্টিতে আমার দিকেই বা কেন তাকিয়ে আছো? কিভাবে পরিচয় দিব সুন্দরী বলো তুমি আমায়? তোমাকে দেখে যে আমার চোখ আটকে গেছে বলতে পারো, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। তাই তোমার মুখ থেকে কোনো কথাই বের হতে চাইছে না। এবার আমি কি বলতে পারি তুমি নিজেই সেটা বলে দাও না সুন্দরী। জানবো না কেন? অবশ্যই জানি। না জেনে এই নীল কোনো কাজ করে না। তাই স্যার আমাকে ওই সব কিছু জানাতে আসবেন না। আমি সব কিছু জেনে শুনেই পদক্ষেপ ফেলি। ও তাই নাকি? তাহলে তো আমাকে এটা বলতেই হয় যে তুমি খুব সাহসী। সে আপনার যা ইচ্ছে আপনি তাই বলতে পারেন, কিন্তু আমার কথা স্পষ্ট। নেহাকে আমার পছন্দ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, আমি প্রথম দেখাতেই নেহাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে নেহা তো একদম হয়ে গেছে, কারণ সে ভাবতেই পারছে না একটা ছেলের কতটা সাহস হলে প্রিন্সিপালের মেয়েকে এভাবে প্রপোজ করার সাহস পায়। যাই হোক, তারপরও নেহা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে, ঠিক আছে মাই ডিয়ার অল নিউ ফ্রেন্ডস, এই বিষয়ে না হয় সময় হলে আলোচনা করে দেখা যাবে, কিন্তু আজ তো আমাদের প্রথম ক্লাস, তাহলে আমাদের উচিত এখন আমাদের ক্লাসে মনোযোগ দেওয়া। এই তো স্টুডেন্টের কথা। আর নীল, তোমাকে আমি এই যে টিচার হিসেবে বলছি, এখান থেকে পড়াশোনা করতে এসেছো, প্রেম করতে নয়। তাই পড়াশোনার দিকে মনোযোগ দাও। এই কথাটা নীলের কান পর্যন্ত ঢুকেছে কিনা সেটা বোঝা না গেলেও তখনই নীল বলতে লাগে, স্যার, পড়াশোনা হলো জীবনের জন্য আর প্রেম হলো মনের জন্য। মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই পড়াশোনায় মন বসাতে পারবো না। আর পড়াশোনায় মন বসাতে না পারলে পড়াশোনা কিন্তু ভালো হবে না। তাই আমাদের উচিত আগে নিজের মনকে ভালো রাখার উপায় খুঁজে বের করা। আর আমি আমার মনকে ভালো রাখার উপায় খুঁজে পেয়ে গেছি, সেটা হলো নেহা। বায়োলজি তখন কোনো রকমে এই বিষয়টা ধামাচাপা দিয়ে ক্লাস করতে শুরু করেন। আর এভাবেই কেটে যায় নেহার প্রথম দিনের কলেজ। এই স্কুলের ছুটি হওয়ার পর নেহা তার মায়ের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিকশায় উঠেই তার মা তাকে বলে, কি ব্যাপার নেহা? আমি শুনলাম আজ নাকি তোমার ক্লাসে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। ছাড়ো তো মা, ওইসব কিছু না। ছেলেটা হয়তো একটু মজা করেছিল, তাই এরকম হয়েছে। তুমি এইসব বিষয় নিয়ে একদম মাথা ঘামিও না। ছেলেটাকে দেখে যথেষ্ট ভদ্র ছেলে বলে মনে হচ্ছে এবং ভদ্র ফ্যামিলিতে বিলং করে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমার কলেজে কোনো অভদ্র পরিবারের সন্তানদের অ্যাডমিশন করায় না। কিন্তু তারপরও আমার ছেলেটার আচার আচরণ দেখে সুবিধার মনে হচ্ছে না। প্রথম দিন ক্লাস করতে এসে এরকম কাজ করতে পারে। সে পরবর্তীতে কী করবে না করবে সে বিষয়ে আমি একটু নিশ্চিত নই। নেহা তখন খুব ভালোভাবেই বুঝতে পারে তার মা এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে, তাই সে মাকে ভুলিয়ে ভালিয়ে প্রসঙ্গটা পাল্টে নেয় যাতে মা এই বিষয়টা ভুলে যায়। এদিকে দেখতে দেখতে তারা বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে নেহা নিজের রুমে চলে যায় ফ্রেশ হয়ে, তারপর নিচে আসে নাস্তা করার জন্য। নেহা তখন ড্রয়িং রুমে বসেছিল, আর তখনই হঠাৎ কলিং বেলের শব্দ শোনা যায়। নেহা সেখান থেকে উঠে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। তার ছোট মামা এসেছে। ছোট মামা তার খুব পছন্দের। সেই দৌড়ে ছোট মামাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মামা, তোমাকে সেই কত দিন ধরে ফোন করে বলছি আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু তুমি আমাদের বাড়িতে আসছিলে না কেন বলো তো? এখন কি আর তুমি আমাকে আগের মতো ভালোবাসো না? আমাদের বাড়িতে আসতে তোমার মন চায় না? আরে আমার ভাগ্নি বলে কি, তোমার কাছে আসতে মন চাইবে না তো তোমার কাছে থাকতে মন চাইবে না? এটা কখনো হয় নাকি? আসলে মামনি, এই কয়দিন ধরে আমি খুব ব্যস্ত সময় পার করছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। আই অ্যাম সো সরি। এখন আমি সব ঝামেলা মিটিয়ে চলে এসেছি তোমার কাছে, আর এখন আমি তোমার কাছে অনেক দিন থাকবো। সত্যি বলছো তো মামা? তুমি আবার আমাকে ভুল কথা বলে কয়েকদিন পর আমাদের এখান থেকে চলে যাবে না তো? আমার না এখানে একা একা থাকতে খুবই কষ্ট হয়। আমার একটাও বন্ধু নেই, কারোর সঙ্গে একটু মন খুলে গল্প করতে পারি না। আরে বাবা, বললাম তো আমি তোমার এখানেই থাকবো। আর তুমি শুনে খুব খুশি হবে যে আমি কিন্তু এখানে চাকরি খোঁজার জন্য এসেছি। এখানে যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে তোমাদের সঙ্গেই থেকে যাব ভাবছি। এই কথাটা শুনে নেহার তো আনন্দে একদম নাচতে ইচ্ছে করছিল, কারণ সে এখানে কারোর সঙ্গে তেমন মেলামেশা করতে পারে না। তার মা তাকে কোনো বন্ধু বানাতে দেয় না। তার মায়ের কথা হলো তাকে একা একাই থাকতে হবে, কিন্তু একজন মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে?
তার তো একটা কথা বলার মানুষ হলেও প্রয়োজন। কিন্তু তার মা সে সব কিছু একদমই পছন্দ করে না। এখানে যদি ছোট মামা থেকে যায় তাহলে নেহার খুব সুবিধা হয়। তখন সে তার ছোট মামাকে বলে, মামা, এই যে তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করো তুমি আমাদের এখানে অনেক দিন থাকবে, আর যদি চাকরিটা পেয়ে যাও তাহলে একদম কনফার্ম আমাদের এখানেই থাকবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। আর যদি চাকরিটা এখানে পেয়ে যাই তাহলে আমি একদম এখানেই থেকে যাব, আর কোথাও যাব না। তখন নেহা আর কোনো কথা না বলে ছোট মামার জন্য বরাবরের মতো যে রুমটা বরাদ্দ করা আছে সেই রুমটা দেখিয়ে দেয়। আর একটু পর ছোট মামা ফ্রেশ হয়ে এলে সবাই একসঙ্গে মিলে নাস্তা করে নেয়। এরপর চলতে লাগলো দিনকাল। ইতিমধ্যে নীল প্রায় প্রতিদিন নেহাকে তার ভালোবাসা বোঝাতে চেষ্টা করে, কিন্তু নেহা সবসময় এই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ সে খুব ভালো করেই জানে আর যাই হোক তার মা কখনো এসব বিষয়ে সাপোর্ট করবে না, আর প্রেম ভালোবাসার মতো বিষয়গুলোকে মেনেও নেবে না। কিন্তু সেদিনের কথা, কলেজ ছুটি হওয়ার পর একে একে সবাই বের হয়ে গেছে। নেহা কোনো একটা কাজে লাইব্রেরিতে আটকে গেছিল, তাই তার বের হতে একটু লেট হয়। আর সেদিন নেহার মা একটু অসুস্থ ছিল, তাই কলেজে আসতে পারেনি। নেহা যখন লাইব্রেরি থেকে বের হয়ে ক্যাম্পাসে আসে তখনই নীল তার সামনে এসে দাঁড়ায়। নেহা, এভাবে আমি আর কতদিন তোমার পেছনে ঘুরঘুর করব বলতে পারবে? আমি তোমাকে সত্যি ভালোবাসি না। তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছু কল্পনা করতে পারি না। প্লিজ স্নেহা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। দেখ নীল, আমি আমার মাকে প্রচণ্ড ভয় পাই আর সম্মান করি। তাছাড়া এইসব বিষয়ে নিজেকে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমার মা আর যাই হোক কখনো প্রেম ভালোবাসা মেনে নেবে না। তাছাড়া তুমি হয়তো এতদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছো আমার মা কতটা পরিশ্রম করে আমাকে মানুষ করেছেন, তাই আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। শোনো, আমাদের জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে, তাই আমি তোমাকে বলছি তুমি আমার কথাটা শোনো। দেখো, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। আমি কোনো কিছুতেই মন বসাতে পারছি না, তো পড়াশোনাতে না তো অন্য কোনো অবস্থাতে। দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার মা যেটা হোক কাল বিষয়টা মেনে নেবে, কিন্তু আমাকে যদি একবার তুমি রিজেক্ট করে দাও আর হয়তো আর আমি কখনো তোমার সামনে আসবো না, তবে আড়ালে ধুকে ধুকে কষ্ট পেয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করব। সেদিন হয়তো তুমি আর তোমার মা দুজনে এই বিষয়টা বুঝতে পারবে, কিন্তু খুবই দেরি হয়ে যাবে আর হয়তো আমাকে পাবে না। এই কথাটা না শোনার পরও নেহা কোনো কিছু না শোনার ভান করে কোনো রকমে নীলকে এড়িয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু নীল তো হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়, সে নেহার পিছনে ঘুরঘুর করতেই থাকে। এই কথাটা শোনার পর নেহা কোনো কিছু না শোনার ভান করে কোনো রকমে সেখান থেকে চলে আসে। কিন্তু নীল তো হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়, সে নেহার পেছনে ঘুরঘুর করতেই থাকে। এভাবে চলতে থাকলো দিনকাল, কিন্তু নীলের পাগলামি দিন দিন বাড়তেই থাকলো। তাই তো সেদিন নেহা একটু বাসা থেকে বের হয়েছিল, আর তখনই নীল তার সামনে এসে দাঁড়ায়। নেহা, তুমি কেন আমায় ভালোবাসো না? কেন আমার ভালোবাসা মেনে নিতে তোমার এত সমস্যা? দেখো, আমি কাউকে ভালোবেসে হারাতে চাই না। আমার মা কোনোদিনও আমার ভালোবাসা মেনে নেবে না, তাই আমি ভালোবাসার মতো সম্পর্কে নিজেকে জড়াতে চাই না। তাই আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, এইভাবে আমার পেছনে ঘুরঘুর করে সময় নষ্ট না করে নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসতে শেখো। দেখো, পৃথিবীটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। আমি পৃথিবী চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমি শেষবারের মতো বলছি, তুমি আমায় ভালোবাসো কি না? নীলের এমন পিড়াপিড়িতে নেহা একটু রেগে যায়, তাই সে চিৎকার করে নীলকে বলে, এই নির্লজ্জ বেহায়া, তোকে কত করে বলবো আমি ভালোবাসি না, আমি তোকে ভালোবাসতে পারবো না, কিন্তু তারপরও তুই কেন আমার পেছনে এইভাবে বেহায়ার মতো পড়ে আছিস? তোকে কতবার বলছি, কত অপমান করছি, তারপরও কোনো কাজ হচ্ছে না। বলতো, তোকে আর কত অপমান করলে তুই আমার পেছন থেকে সরে যাবি আর কখনো আমাকে ভেবে বিরক্ত করবি না, সেটা বলতে পারিস? নেহার বলা এই প্রত্যেকটা কথা যেন নীলের বুকের মধ্যে শুয়ের মতো বিঁধেছিল। সে যাকে ভালোবাসে তার কাছ থেকে এই কথাগুলো কখনোই তার কাম্য ছিল না, তাই সে আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর নেহা এমন কিছু করতে পারে আগে থেকে একটু আন্দাজে করেছিল, তাই সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল। আর যদি নেহা তাকে অ্যাকসেপ্ট নাই করে তাহলে সে নিজেকে শেষ করে দেবে। আর এমন পরিকল্পনাতে সে দোকান থেকে নতুন একটা ব্লেড কিনে আনে। আর এই কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে সে তার পকেট থেকে ব্লেডটা বের করে। সে নেহার কোনো কিছু বলার অপেক্ষা না করেই তার হাতে ব্লেড চালাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে তার হাতের শিরা কেটে ফেলে। নীলের হাত দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে, কিন্তু ততক্ষণে নেহা সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই নীল পিছন থেকে বলতে থাকে,
যে জীবনে আমি তোমাকে পাবো না সেই জীবনে আমি রাখতে চাই না আমার কাছে। সে জীবনের কোনো মানেই নেই। তাই আমি নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো প্রিয়। ভালোবাসা। কথাগুলো নেহার কান পর্যন্ত পৌঁছাতেই সে পিছন দিকে তাকায়, আর পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় নীল মাটিতে লুটিয়ে পড়েছে, কারণ তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় যে কেউ এরকম হতেই পারে। তাই সে দৌড়ে আসে আর নিজের গলা থেকে ওড়নাটা খুলে দিল। ওর হাতটা শক্ত করে বাঁধে যাতে আর এক ফোঁটা রক্তও না পড়ে। নীল এরকমটা করবে এটা নেহার কল্পনাতেও ছিল না। সে মনে মনে ভেবেছিল সে যদি নীলকে এভাবে অপমান করে তাহলে হয়তো নীল আর কখনোই তার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে না। নীলা এই কথাগুলো মনে মনে ভাবছিল, কিন্তু এদিকে নীল ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। নীলার এমন অবস্থা এখন দেখে নেহা চিৎকার নীলের এমন অবস্থা এখন দেখে নেহা চিৎকার করতে শুরু করে। ইতিমধ্যে রাস্তার লোকজন এসে চারপাশে জড়ো হয়, আর নীলা তখন রাস্তার লোকজনের সহযোগিতা নিয়ে নীলকে হসপিটালে পর্যন্ত পৌঁছায়। সেখানে নীলের ট্রিটমেন্ট করানো হয়, আর নীলের জ্ঞান ফিরেছে এই কথা শুনে নেহা সেখান থেকে চলে আসে, কারণ এক্ষুনি হয়তো হসপিটালের ডাক্তাররা নীলের পরিবারকে এই বিষয়টা জানাবে, আর তখন সে নীলের পরিবারের সম্মুখীন হতে চায় না, তাই সে পালিয়ে যায়। এদিকে নীলের জ্ঞান ফিরলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসতেই তার বাবা তাকে বলে, দেখো, তুমি আমাদের একমাত্র আদরের সন্তান। তোমাকে অনেক আদর করে বড় করেছি। জীবনে কখনো তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, কিন্তু কি এমন হলো যার জন্য তুমি এমন কিছু করলে? বাবার কথা নীল কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। এটা দেখে পাশ থেকে তার মা বলে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার বাবা তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে যে তুমি তোমার বাবার কথার উত্তর কেন দিচ্ছ না? মা প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি, এভাবে তোমরা আমাকে জোরাজোরি করো না। আমার মনের অবস্থা এমনিতেই ভালো নেই, তাই আমি চাই না তোমরা আমাকে কোনো প্রেশার দাও। ঠিক আছে, আমরা তোমাকে কোনো প্রেশার দেব না, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, তুমি আমাদের একমাত্র সন্তান। দ্বিতীয় সন্তান হলে প্রথম সন্তান একটু অবহেলিত হয়, এই কথা চিন্তা করে আমরা দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করিনি। আমরা আমাদের সবটা ভালোবাসা তোমায় দিয়েছি, কিন্তু তুমি এভাবে আমাদেরকে কষ্ট দিও না। নীলের বাবা এই কথা বলে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে কলেজ থেকে বায়োলজি টিচার নীলকে দেখতে এসেছে। কি ব্যাপার নীল, এভাবে হঠাৎ করে কি হলো? তুমি এমন কিছু একটা করলে? আমি তোমাকে যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে মনে করতাম, এরকম কিছু করবে এটা তো কোনোদিন কল্পনা করিনি। যেহেতু বায়োলজি টিচার এই বিষয়টা কিছুটা হলেও জানতো, তাই নীল বায়োলজি টিচারকে বলে, স্যার দেখলেন নেহা কতটা পাষাণ। সবাই আমাকে দেখতে আসলো, কিন্তু সে একবারের জন্য ফোন করেও আমার খোঁজ নিল না। কিন্তু স্যার আমি কি এতটাই অযোগ্য যে আমাকে ভালোবাসা যায় না? কেন না আমাকে ভালোবাসতে পারছে না? কেন কেন সে আমাকে এভাবে অবহেলা করছে? কেন সে আমাকে এভাবে এতটা কষ্ট দিয়েছে? আমি তো তার দেয়া কষ্টগুলো আর মেনে নিতে পারছি না। দেখো নীল, আমার মনে হয় তুমি ভুল করছো, কারণ নেহা তোমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে না, কারণ সে চায় না তুমি কষ্ট পাও। সে শুধু নিজেকে কষ্ট দিতে চায় না, কারণ কাউকে ভালোবাসার পর তাকে ভুলে থাকাটা অনেক কষ্টের। আর নেহা যদি তোমাকে ভালোবাসে, সে কখনোই হয়তো তোমাকে পাবে না, তাই সে তোমার প্রপোজালে রাজি হচ্ছে না। তার মানে স্যার আপনি কি মিন করতে চাইছেন নেহা আমাকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই নেহা তোমাকে ভালোবাসে। আর নেহা যদি আজকে তোমাকে ভালো নাই বাসতো, আমার কাছে সবটা বলেছে। তুমি যখন হাত কেটে মাটিতে লুটিয়ে পড়েছিলে তখন নেহাই তোমাকে হসপিটালে পৌঁছে দিয়েছে, আর হসপিটাল থেকে বের হয়েই নেহা আমাকে ফোন করে সম্পূর্ণ বিষয়টা জানিয়েছে। তার মানে সত্যিই আমাকে ভালোবাসে, শুধু তার মায়ের জন্য মুখ ফুটে বলতে পারছে না। তার মানে আমি শুধুই নেহাকে ভুল বুঝছি। একদমই তাই, তুমি শুধু নেহার মুখের কথাগুলোই শুনতে পেরেছো, মনের কথাগুলো শুনতে পাওনি, তাই এমনটা হয়েছে। তুমি যদি নেহার মুখের কথার সঙ্গে সঙ্গে মনের কথাগুলো শোনার চেষ্টা করতে, তাহলে তুমি তার মনের কথাগুলো বুঝতে পারতে, এবং বুঝতে পারলে এমনটা হতো না। এই কথা বলে বায়োলজি টিচার সেদিন নীলের বাসা থেকে বের হয়ে চলে যায়। এরপর চলতে লাগলো দিন। প্রায় 10 দিন কেটে গেল। নীলাজ কলেজে এসেছে, আর কলেজে এসেই নেহাকে খুঁজতেছে, কিন্তু নেহা যে এখনও কলেজে আসেনি, তাই সে পুরো কলেজ খোঁজাখুঁজি করে কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। আর তখনই নেহা আসে। নীল তখন নেহার সামনে হাঁটু গেড়ে বসে নেহাকে প্রপোজ করে। আই এম সো সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এবার আর তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো না, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব বলে দিলাম। কারণ আমি যে তোমাকে সত্যি ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি আমার লাইফে অন্য কোনো কিছু কল্পনাতেও আনি না। তাই বুঝি? তাহলে আজ থেকে আপনি আপনার জীবনে আর কোনো কিছু কল্পনাতেও আনার চেষ্টাও করবেন না, কারণ আপনার সম্পূর্ণ কল্পনা জুড়ে শুধু আমিই থাকবো। যথা আজ্ঞা মহারানী, আপনার হুকুমের একটু নড়চড় হবে না। আপনি শুধু আপনার ভালোবাসাটা আমার জন্য রেখে দিবেন। আপনার ভালোবাসা পেলে আমি পৃথিবীর সমস্ত বাধা অতিক্রম করতেও প্রস্তুত। এই কথা শুনে নেহা কবিতার ছন্দে বলে ওঠে। আমার সবটুকু ভালোবাসা তোমাকে দিলাম প্রিয়, তুমি শুধু তার বিনিময়ে আমার থাকিও। সারা জীবন আমি তোমারই থাকব। তুমি শুধু হাতটা ধরে আমার পাশে দাঁড়িও। তুমি পাশে থাকলে আমি পৃথিবীর কোনো বাধাকেই বাধা মনে করব না। যত বাধাই আসুক তার মোকাবেলা করেই আমি তোমাকে আমার করে নিব। এরপর থেকে শুরু হয় দুজনের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। কিন্তু সেই গল্পটা বেশি দিন তার মায়ের চোখের আড়ালে থাকলো না, কারণ যেখানে বন্ধু আছে সেখানে শত্রুর কিন্তু অভাব নেই। খবরটা বাতাসের মাধ্যমেই তার মায়ের কান পর্যন্ত পৌঁছে গেল, আর সেজন্য সেদিন নেহার মা তাকে প্রচণ্ড মারধর করলো। নেহার মা আবার সেদিন বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে ছিল। বাসায় এসে নেহাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মামনি, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে তো কখনোই আমি এভাবে কান্না করতে দেখি না। চোখ দুটো একদম ফুলে গেছে, কি হয়েছে তোমার? নেহা তখন কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে আর কান্না করছে। তাই তার মামা তাকে আবারও বলতে থাকে, কি ব্যাপার মামনি, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আর আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মামা, ভালোবাসা কি অপরাধ? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আরে বোকা মেয়ে, কাউকে ভালোবাসা অপরাধ হবে কেন? ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা একটা পবিত্র জিনিস। ও আচ্ছা, তোমার বিষয়টা কিন্তু আমার একটু খটকা লাগছে। তুমি কি প্রেমে পড়ছো নাকি? তখন নেহা তার মামার কাছে কোনো কথা না লুকিয়ে সব কিছু খুলে বলে, কারণ সে খুব ভালো করেই জানে তার মামা ছাড়া এই মুহূর্তে তার মনের কথা বোঝার আর কেউ নেই। যাই কিছু হোক না কেন সব কিছু তাকে তার মামার সঙ্গে শেয়ার করতে হবে, তাই আর কি। সব কিছু শুনে তার মামা তাকে বলে, দেখো মামনি, তোমার মা আসলে এসব কিছু সাপোর্ট করে না। তার পিছনে একটা লম্বা কাহিনী রয়েছে। শোনো তাহলে তোমাকে বলি। তারপর তার মামা তাকে সম্পূর্ণ বিষয়টা বলতে শুরু করে। নেহার মা আর তার বাবা দুজনে দুজনকে ভালোবাসতো সেই কলেজ লাইফ থেকে। তারপর নেহার বাবার পুলিশের চাকরি হয় আর নেহার মার কলেজে। তারপর তারা ভালোবাসার কথা পরিবারকে জানায়, কিন্তু পরিবার তাদের ভালোবাসার স্বীকৃতি দেয় না। তখন তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে, আর সেই মোতাবেক তারা দুজনে পালিয়ে বিয়েটা করে নেয় আর বাড়িতে না গিয়ে দুজনে আলাদা বাসায় নেয়। এদিকে দেখতে দেখতে বছরের মাথায় তাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু নেহার বাবা যেহেতু পুলিশে চাকরি করতো, তাই নেহার মায়ের সঙ্গে থাকা হতো না, আর তখন একাকিত্ব বোধ করতেন নেহার মা। কিন্তু অপরদিকে নেহার বাবা সেই একাকিত্বের সময়টাতে অন্য একজনকে বেছে নেন। সে বিষয়টা নেহার মা জানতে পেরে যায়, আর তখনই তিনি নেহার বাবার সঙ্গে ডিভোর্সের চিন্তা ভাবনা করেন। উনি ওনার সিদ্ধান্ত অনুযায়ী নেহার বাবাকে ডিভোর্স দেন আর একা থাকতে শুরু করেন। যদিও নেহার বাবাকে ডিভোর্স দেওয়ার পর ওনার পরিবার ওনাকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ফিরে যাননি। তারপর থেকে ওনার পরিবারের লোকজন ওনার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন আর সম্পর্কটা ভালো করেন। এইদিকে এরপর নেহার মা তাকে প্রায় সপ্তাহখানেক কলেজে আসতে দেয়নি। তখন নেহার মামা তার মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নেহাকে কলেজে পাঠাতে রাজি করায়। তারপর থেকে নেহা কলেজে যাওয়া আসা শুরু করে, আর এদিকে লুকিয়ে লুকিয়ে নীলের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে থাকে। এভাবে দেখতে দেখতেই তাদের সম্পর্কে 3টা বছর কেটে গেল, আর তাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। এখন কলেজের সবাই জানে তাদের দুজনের সম্পর্কের কথা। সেদিন একজন স্টুডেন্ট নেহার মাকে খোঁচা মেরে একটা কথা বলে, তাই নেহার মা নীল এবং নেহা দুজনকেই নিজের কেবিনে ডাকেন। তোমাদের দুজনকে শেষবারের মতো বলছি, তোমরা যদি দুজন দুজনকে না ছাড়ো তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকে কলেজ থেকে বহিষ্কার করতে বাধ্য হব। দেখুন ম্যাডাম, যদি প্রয়োজন হয় তাহলে আমি এই কলেজ থেকে বের হয়ে চলে যাব, কিন্তু আপনি নেহার সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না। আপনি যদি নেহার সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে প্রস্তুত। তাহলে তুমি তোমার ভালোবাসার জন্য নেহাকে ভুলে যেতে পারছো না কেন? ভোগে নয়, থেকেই প্রকৃত সুখ। তাই আমি বলবো তুমি নেহাকে ভুলে যাও। ম্যাডাম, অক্সিজেন ছাড়া মানুষের জীবন বাঁচে না, তেমনি
আমার জীবনে আগে ছাড়া বাঁচবে না, আমি নেহাকে ভুলতে পারবো না। হয়তো দূরে থাকার চেষ্টা করতে পারবো, কিন্তু আমার মন প্রাণ সব কিছুই নেহার কাছে থাকবে। আপনি কিংবা পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করলেও আমার মন থেকে নেহার নাম মুছতে পারবে না। কথাটা বলেই নীল সেদিন কলেজ থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। নেহার সঙ্গে তার দেখা হয় না, কথা হয় না। তার মন ছটফট করছে এক পলক দেখার জন্য। তার মনটা একদম উতলা হয়ে উঠেছে, কিন্তু কিভাবে কি করবে সে কিছুই ভেবে পাচ্ছে না। কিন্তু যেভাবেই হোক নেহার সঙ্গে তাকে দেখা করতেই হবে আর কথা বলতেই হবে। তাই সে মনে মনে চিন্তা করে আজ রাতে লুকিয়ে লুকিয়ে নেহার বাড়িতে যাবে আর নেহার সঙ্গে দেখা করবে। সে তার প্ল্যান অনুযায়ী রাত 8টার মধ্যে বাসা থেকে বের হয় আর নেহার বাড়িতে পৌঁছে যায়। সে অনেক কষ্ট করে ব্যালকনি দিয়ে নেহার রুমে প্রবেশ করে। নেহা তখন বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল আর নেহার রুমের দরজা খোলা ছিল। তখন সে আস্তে আস্তে নেহার রুমে দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে চিৎকার করে উঠতে চায়, কিন্তু নীল তখনই তার মুখ চেপে ধরে আর বলতে থাকে, একদম শব্দ করো না, তোমার মা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। অনেক কষ্ট করে তোমাকে দেখতে এসেছি, আর তখন তোমাকে দেখাটা হয়ে উঠবে না। তুমি আমাকে এটাই তো বলো, তুমি এখানে আসলেই কি করে? আমাদের গেটে তো সিকিউরিটি গার্ড আছে, আর আমার মা তোর সিকিউরিটি কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যাতে অপরিচিত কেউ কোনোভাবেই আমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছিল, আমি তার চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তোমার কণ্ঠটাও শুনতে পারছিলাম না, আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু তাই বলে তুমি এইভাবে পাগলের মতো আমার বাড়িতে চলে আসবে? এখন যদি কেউ জানতে পারে তাহলে কি হবে সেটা ভাবতে পারছো? দেখো, আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। আমার শুধু তোমাকে চাই। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে প্রেম পুরুষ, আমি বুঝতে পেরেছি। এখন তো আমাকে আপনার দেখা হয়ে গেছে, এখন আপনি যান। আমার মা যদি কোনোভাবে টের পায় আপনার খবর আছে। কি করবেন শাশুড়ি মা? উনি কেন বুঝতে পারছেন না? আপনার মেয়ের জামাই, ওনার মেয়েকে ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে ওনার মেয়েকে ছাড়া থাকতে। উনি কেন একটু সহৃদয়তার পরিচয় দিচ্ছেন না? এসব কপি মার্কা ডায়লগ ছেড়ে এখন এইখান থেকে যাও তো। ওরে বাবা, বোমা আমার বলে কি আমি এত দূর থেকে এসেছি আর উনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? সেটা তো হবে না। একটু ভালোবাসা দাও, যেটা জুড়ে আমি থাকতে পারি। এই একদমই না। তুমি কি আমাকে ওইরকম মেয়ে মানুষ মনে করো নাকি যে বিয়ের আগে প্রেমিকের সঙ্গে ওইসব করবে? আরে বাবা, তোমার মেন্টালিটি এত নেগেটিভ কেন? আমি তোমাকে রুমে পেয়েছি বলে যা ইচ্ছে তাই করব, এরকম মানসিকতা আমার নেই। আমি শুধু একটা কিস চেয়েছি। প্লিজ জানেমান, আমাকে একটা কিস দাও, আমি এক্ষুনি চলে যাব। তখন নেহা অনেকটা লজ্জা পায়। তারপরও নীলকে এখান থেকে চলে যেতে বলে। তার মা যদি কোনো কিছু জানতে পারে তাহলে আরও বিশাল ঝামেলা হয়ে যেতে পারে। তাই সে নীলকে কাছে টেনে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। নেহার ঠোঁটের স্পর্শ পেয়ে নীল যেন কেঁপে ওঠে। সে তৎক্ষণাৎ নেহাকে টান দিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর নেহার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, প্লিজ তুমি আমার সাথে চলো, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমার মা তো কোনো দিন আমাকে মেনে নেবেই না। তোমার পরিবার কি করবে সেই বিষয়ে কি তোমার ধারণা আছে? দেখো, আমি আমার পরিবারকে চিনি, তাদেরকে এখনও পর্যন্ত আমি এই বিষয়ে কোনো কিছু জানাইনি। সেটা ঠিক আছে, কিন্তু আমি জানানোর পর যে তারা মেনে নেবে না, সেরকমটা কিন্তু হবে না বলে আমার মনে হয়। কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমি আমার বাবা মায়ের কাছে কোনো কিছু চেয়ে পাইনি, এরকমটা কখনো হয়নি। তাই আমার বিশ্বাস, আমি যদি আমার বাবা মায়ের কাছে তোমাকে চাই তাহলে তারা কখনোই হয়তো আমাকে ফিরিয়ে দেবে না। তাহলে তুমি তোমার পরিবারকে বলছো না কেন? তুমি তোমার পরিবারকে বলো আমার মায়ের সাথে কথা বলতে। দেখো নেহা, তুমি কিন্তু এই কথাটা শুধু অকারণেই বলছো, কারণ তুমি খুব ভালো করেই জানো, আর যাই হোক তোমার মায়ের মন কখনো বদলাবে না। তোমার মাকে কেউ বদলাতে পারবে না। আমার পরিবার যত যাই কিছু করুক আর যেভাবেই বলুক, তোমার মা কোনো দিনও রাজি হবে না তোমাকে আমার হাতে তুলে দিতে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি তোমার মায়ের সন্তান। তাই আমি খুব ভালো করে জানি আমার মা কি করতে পারে আর কি করতে পারে না। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমরা পালিয়ে বিয়ে করব, কিন্তু কখন, কোথায়, কিভাবে? আগামীকাল ঠিক এই সময়ে
বাস স্ট্যান্ডে আমি তোমার জন্য অপেক্ষা করব, সময় মতো চলে এসো। কথাটা বলে নীল সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকাল থেকে নেহা তার জিনিসপত্র গোছাতে শুরু করে আর অপেক্ষা করতে থাকে কখন রাত হবে আর কখন সে পালিয়ে তার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে। এভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। এদিকে নেহার মা রান্নাঘরে কাজ করছিল আর নেহা সেই সুযোগে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু তখনই তার মামার চোখ পড়ে যায় তার উপর। নেহার মামা নেহার হাতে ব্যাগ দেখে বিষয়টা আন্দাজ করতে পারেন, তাই সে নেহার পিছু নেন আর পিছন পিছন বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসে। আর সেখানে দাঁড়িয়ে নেহা অপেক্ষা করতে থাকে নীলের জন্য, কখন নীল আসবে আর কখন সে তাকে নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু রাত প্রায় 12টা বেজে যায়। একা একা দাঁড়িয়ে আছে, তার খুব ভয় লাগছে। সে কি করবে নিজেই ভেবে পাচ্ছে না। নীলকে অনেকবার ফোনে ট্রাই করেছে, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ বলছে। নেহা বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু পরক্ষণে তার মনে পড়লো সে যদি এখন বাড়িতে ফিরে যায় তাহলে তার মা তাকে আস্ত রাখবে না। এই কথা ভাবতে ভাবতে নেহা ততক্ষণে একদম কান্না করে দিয়েছিল। সে কি করবে, এখন কোথায় যাবে, তার তো এখন কোনো কিছুই মাথায় ঢুকছে না। তখনই হঠাৎ একটা হাত তার কাঁধের উপর পড়লো। সেখানেই একটু চমকে যায় আর পিছন ফিরে তাকিয়ে দেখে সেখানে তার মামা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মা, কোথায় যাবে? কিছুই ভেবে পাচ্ছ না? মা মা মা, তুমি এখানে আসলে কিভাবে? তুমি যখন বাসা থেকে বের হচ্ছিলে তখন আমি তোমাকে দেখে বুঝতে পারছিলাম তোমার উদ্দেশ্য কি, তাই আমি তোমার পিছু নিয়েছিলাম। কিন্তু এখানে আসার পর এমনটা হবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম তোমাকে সত্যি ভালোবাসতো। কথাটা শুনে নেহা আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। সে ভালোবাসার কাছে এভাবে হেরে যাবে এটা কল্পনাতেও ছিল না। আর এখন যদি বাড়িতে ফিরে যায় তাহলে তার মায়ের কাছে তাকে কতটা ছোট হতে হবে সেটাও সে ভাবতে পারছে না। তখন তার মামা তাকে বলে, ভাগ্নি, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি আছি তো, আমি সব সময় সামলে নেব। চলো, আজ আমি তোমাকে নিয়ে নতুন গন্তব্যে রওনা দেব, যেখানে তোমার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। এরপর চলে গেল 4 বছর সময়। ইতিমধ্যে নীল তার পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছে। আজ অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে বাসায় আসছে। বাস স্ট্যান্ডে নেমে তাড়াহুড়ো করে সিএনজিতে উঠতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ মধ্যবয়স্ক একজন মহিলার সঙ্গে ধাক্কা লেগে যায়। আই অ্যাম সো সরি আন্টি, আমি একটু তাড়াহুড়ায় আছি তো, তাই খেয়াল করিনি। কথাটা বলতে বলতে মহিলার দিকে তাকায় নীল, আর তখনই তার চোখ আটকে যায়। এটা সে কাকে দেখছে? এটা তো তার সেই ম্যাডাম, মানে নেহার মা। তখনই নীল বলতে থাকে, আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আমি যেমনই থাকি না কেন, আশা করি সেটা তোমার বা তোমাদের জানার প্রয়োজন নেই। কিন্তু তুমি আমাকে এটা বলো যে আমার মেয়ে কেমন আছে আর কোথায় আছে। সে নিশ্চয়ই তোমার সঙ্গে ভালো আছে। এই কথাটা শুনে নীলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নেহার মা এসব কি বলছে? নেহা তো তার সঙ্গে নেই, তাহলে তিনি কেন বলছেন নেহার কথা? তাই সে নেহার মাকে বলে, ম্যাডাম, এসব আপনি কি বলছেন? নেহা আমার কাছে আসবে কোথা থেকে? একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমরা দুজনেই আমার উপর অভিমান করেই চলে গিয়েছো, কিন্তু আমি তো মা। আমি 10 মাস 10 দিন আমার মেয়েটাকে পেটে ধরেছি, অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করেছি। আমি আমার মেয়েকে একবার দেখতে চাই, প্লিজ। ম্যাডাম, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। নেহা আমার কাছে নেই, বিশ্বাস করুন। কথাটা বলা শেষ করার আগেই নেহার মা নীলের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে কান্না করতে শুরু করে। আর কান্না করতে করতে বলে, দেখো, আমি জানি সেদিন আমি ফোন করেছিলাম, কিন্তু তাই বলে আমি আমার মেয়েটাকে একটা অনুরোধ দেখতে পারবো না? এমন নিয়ম পৃথিবীর কোথাও নেই। তুমি আমাকে বলো আমার মেয়ে কোথায় আছে, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। ম্যাডাম প্লিজ, আপনি বিশ্বাস করুন, নেহা আমার সঙ্গে নেই। সেদিন নেহাকে আমি বলেছিলাম তাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু যখন আমি বাসা থেকে বের হই তখনই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর আমার পা ভেঙে যায়। তারপর আমি আবার দেখা হয়নি। এসব তুমি কি বলছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি হয়তো আমার মেয়েকে খুন করে ফেলেছো। আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেব। তুমি আমার মেয়ের খুনি। ম্যাডাম, আপনি ভুল করছেন। নেহাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নেহা যদি আমার কাছে থাকতো তাহলে আমি তাকে শোকেজের পুতুলের মতো সাজিয়ে রাখতাম। আমি আমার ভালোবাসার গায়ে একটা ফুলের আঁচড় লাগতে দিতাম না। কিন্তু সেদিনের পর থেকে আমি অনেক চেষ্টা করেও নেহার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম একবার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বাড়িতে গিয়ে জানতে পারলাম নেহা এখানে নেই আর আপনিও এখানে থাকেন না।
আপনাকেও আমি অনেক খুঁজেছি কিন্তু কাউকে খুঁজে পাইনি। আমি বিশ্বাস করি না। আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেব, তারপর পুলিশ আমার মেয়েকে খুঁজে দেবে। কথাটা বলেই নেহার মা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বের করে একটা নাম্বার ডায়াল করে। আর তখনই পেছন থেকে কেউ বলে, আপা, পুলিশে কল করে কোনো লাভ হবে না। পুলিশ তোমার মেয়েকে খুঁজে দিতে পারবে না। আরে ভাই, তুই কোথা থেকে এলি? নিহা যেদিন থেকে নিখোঁজ সেদিন থেকেই তো আমি তোকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আজ হঠাৎ এতদিন পর কোথা থেকে ফিরে এলি? সব কিছুই আমি তোমাকে খুলে বলছি, কিন্তু এখানে দাঁড়িয়ে না, ওই যে সাইডে একটু বসি, তারপর না হয় তোমাকে সব কিছু খুলে বলি। সব কিছু আমি পরে শুনবো, কিন্তু আমার মেয়ে কোথায় সেটা তো আমাকে বল। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, কিন্তু তাই বলে তোরা সবাই আমাকে এভাবে কষ্ট দিবি? এটা তো হতে পারে না। আমার একটা মাত্র সন্তান, আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। তুমি এত অস্থির হচ্ছ কেন? তোমার সন্তান আছে, ভালো আছে, সুস্থ আছে। সেদিন নেয়া বাড়ি থেকে বের হয়ে নিজের শরীরের বানানোর চিন্তা ভাবনা করে রাত 12টা পর্যন্ত স্টেশনে দাঁড়িয়ে থাকে, কিন্তু নীল আসে না। তখন সে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছিল, আর আমি সেটা বুঝতে পেরেই তাকে নিয়ে অনেক দূরে চলে যাই। সে হয়তো মনে মনে ভেবেছিল নীল থাকে নীল তাকে ঠকাচ্ছে, আর আমিও এটাই ভেবেছিলাম। কিন্তু অনেকদিন পর আসল ঘটনা জানতে পারি। তারপর আমি নেহাকে এই বিষয়ে কোনো কিছুই বলি না, কারণ সে যে সব কিছু তখন ভুলতে শুরু করেছে আর নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে শুরু করেছে। এই পর্যন্ত বলতেই নীল নেহার মামাকে থামিয়ে দিয়ে বলতে থাকে, মামা, তাহলে আমার নেহা কোথায় আছে? আমার জান পাখি কতদিন দেখি না, তার জন্য আমার কলিজাটা একদম মরুভূমির বালির মতো এক ফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। তখন নেহার মামা তাদের দুজনকে নেহার কাছে নিয়ে যায়। নেহা তার মা আর তার ভালোবাসার মানুষ দুজনকে একসঙ্গে দেখে কী করবে কিছুই ভেবে পাচ্ছে না। সে তখন নীলের সামনে গিয়ে দাঁড়ায় আর তার শার্টের কলার ধরে বলতে থাকে, সেদিন তুমি কেন করলে আমার সঙ্গে এরকম? আমি তো তোমার সঙ্গে কোনো প্রতারণা করিনি। আমি তো সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবেসে আমি তোমার সঙ্গে ঘর করতে চেয়েছিলাম। তাহলে তুমি কেন এরকমটা করেছিলে আমার সঙ্গে? তখন নেহার মামা নেহাকে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে। তখন নেহার মা নিজের সমস্ত ভুল স্বীকার করে, সব অভিমান ভুলে গিয়ে নেহাকে নিয়ে বাড়িতে চলে যান। 2 দিন পর নীল তার পরিবার নিয়ে নেহাদের বাড়িতে আসে। তো বিয়ান সাহেবা, এদেরকে তো আটকানো যাবে না, একটাই তো উপায়, এদের দুজনকে বিয়ে দেওয়া। আপনি কি চিন্তা ভাবনা করছেন, কি করবেন? যেখানে একটা মাত্র উপায়, সেখানে অপশন কোনো লাভ নেই। এরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর দুজন দুজনকে এতটা ভালোবাসে বলে এতদিন দুজন দুজনকে না দেখেও নিজেদের ভালোবাসা অটুট রাখতে পেরেছে। তাই আমার মনে হয় দুজনের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ আপা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরা দুজন দুজনকে না দেখেও ভালোবেসে থাকতে পেরেছে। দুজনে ভালোবাসার জোর আছে বলতে হবে। তাই আমাদের উচিত এদের ভালোবাসাটা যেন আরও মজবুত হয়, সেই বিষয়ে নজর দেওয়ার। তাই আমি বলবো যত দ্রুত সম্ভব দুটোকে এক করে দেওয়া যাক। তারপর সেই কথাই ফাইনাল হয়। আগামী সপ্তাহে নীল আর নেহার বিয়ে। এরপর কেটে গেল আর 3 দিন। আজ একটু বের হয়েছে প্রেম করার সময়, তো আর তাদের ওভাবে ঘোরাঘুরি করা হয়নি। এখন যেহেতু বিয়ে ঠিক হয়েই আছে, তাই তারা একটু ঘোরাঘুরি করতেই পারে। সকালবেলা বাইকে করে এসে নীল নেহাকে নিয়ে বের হয়ে গেছে। সারাদিন ঘোরাঘুরি করে আর খাওয়া দাওয়া করে রাতের বেলা নেহাকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। আর তখনই নেহা বলে, চলে যাওয়ার কী দরকার? যেখানে 2 দিন পর আমাকে নিতে আসতেই হবে, সেখান থেকে একেবারে নিয়ে গেলেই তো পারো। না মহারানী, সেটা তো হবে না। আমাদের বিয়েটা তো পারিবারিকভাবে হচ্ছে, আর বিয়ের তো অনেক রিচুয়াল আছে। তাই আজ আর থেকে যাওয়াটা হবে না। একটু ভালোবাসা দিন, সেটা নিয়েই চলে যাই। তখন নেহা আশপাশ না তাকিয়ে নীলের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আর তার হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে সময়টা অনেক দ্রুতই কেটে গেল। আজ তাদের দুজনের বিয়ে। দুপুরের দিকে রেডি হয়ে নীল তার বাড়ি থেকে বরযাত্রী নিয়ে নেহাদের বাড়িতে চলে এসেছে। নেহাকে পার্লারের মেয়েরা এসে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শুরু হবে। দুজন বিয়ের মণ্ডপে বসে আছে। তখনই হঠাৎ নেহা নীলের কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, আচ্ছা নীল, আমি সত্যি দেখছি, তোমাকে স্বপ্ন দেখছি। তোমার সঙ্গে আমার বিয়ে সত্যি সত্যি হচ্ছে তো, নাকি আমি তোমাকে পাচ্ছি না? তুমি পাগল নাকি তোমার মাথায় সমস্যা আছে? আমি সেটাই বুঝতে পারছি না।
আমরা দুজনে বিয়ের মণ্ডপে বসে আছি। একটু পরে কাজী সাহেব আমাদের বিয়ে পড়াবেন, আর এখনও তুমি বলছো যে আমরা দুজন দুজনকে পাচ্ছি কি না। আচ্ছা, করলে তুমি বিশ্বাস করবে সেটা তো বলো। তুমি এভাবে বলছো কেন? আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে পাচ্ছি। আমাদের ভালোবাসা সত্যি হতে যাচ্ছে। আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, বিলিভ মি। হয়েছে, থাক। বাসর রাতেই তোমাকে বুঝিয়ে দেব আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে কি না। সবার সামনেই নীল এই কথাটা বলবে সেটা নিহার জানা ছিল না। যাই হোক, দেখতে দেখতে তাদের বিয়ের কাজ সুসম্পন্ন হয়। আর এদিকে নেহাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। বউ বরণের পালা শেষ হলে নেহাকে বাড়ির ভিতরে প্রবেশ করানো হলো। আর তারপরে রাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে। আর নীলের বাসর ঘর সাজানোর দায়িত্ব নেয় তার এক ছোট্ট চাচাতো বোন। বাসর ঘর সাজানো শেষ হলে সে তার ভাইয়া আর ভাবিকে ডাকতে আসে। দুজন যেই না বাসর ঘরে প্রবেশ করতে যাবে অমনি তার বোন তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই যে স্যার, থামেন। আমি যে এত কষ্ট করে আপনাদের বাসর ঘর সাজালাম, আমার পাওনাটা তো দিন। তা না হলে কিন্তু আমি আপনাদের বাসর ঘর করতে দিব না, বলে দিলাম। দুজনের মাঝখানে গিয়ে শুয়ে থাকবো। আরে তুই তো আমার বোন, ছোট বোন হিসেবে বড় ভাইয়ের জন্য এইটুকু তো করতেই পারি। সেখানে আবার দেনা পাওনা আসছে কোথা থেকে? আমি তোমার ছোট বোন ছিলাম, কিন্তু এখন আমি ভাবির একমাত্র আদরের ননদ। তাই আমাকে পাম মেরে কোনো লাভ হবে না। আমি তোমার কাছে যেটা চাইছি সেটা আমাকে দিয়ে দাও। আমাকে নগদ 10,000 টাকা দিতে হবে। তা না হলে আমি তোমাকে বাসর ঘরে প্রবেশ করতে দেবো না। তোকে টাকা দিতে হবে সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে একেবারে 10,000 টাকা? তুই ডাকাতি করতে এসেছিস নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই, তুমি এখানে এইসব কিছু নিয়ে ঝামেলা করবে নাকি রুমে যাবে সেটা বলো। ও তো মাত্র 10,000 টাকা চাইছে। এটা কি এমন টাকা? দিয়ে দিলেই তো পারো, সে চলে যায়। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথাই বলে যাও। আমার ভাইটার একদম মাথায় বুদ্ধি নেই। সে মাত্র 10,000 টাকার জন্য এভাবে রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। যেদিন ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেয়েছে, সেই খুশিতে তো এমনিতেই আমাকে 10,000 টাকা দিতে পারে। হ্যাঁ নীল, নিশি একদম ঠিক কথাই বলেছে। তুমি এক্ষুনি টাকাটা ওকে দাও, তা না হলে কিন্তু আমি নিজেই এখান থেকে চলে যাব, বলে দিলাম। তখন নীল বুঝতে পারে তার আর কোনো উপায় নেই। তাই সে বাধ্য হয়ে তার পকেট থেকে 1,000 টাকার চকচকে 10টা নোট বের করে তার চাচাতো বোনের হাতে তুলে দিল এবং সেখান থেকে বিদায় করলো। দেশে চলে যাওয়ার পর নীল নেহাকে নিয়ে রুমের ভিতর প্রবেশ করে। আর নেহা তখন নীলকে বলে, এই যে মিস্টার, আগে আপনি আপনার রুমটা একটু ভালো করে চেক করে নেন, কারণ আপনার চাচাতো ভাই বোনেরা যেরকম ফাজিল, তারা রুমের যে কোথাও লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার উচিত একবার পুরো রুমটা চেক করে নেওয়া। আমার চাচাতো ভাই বোনদের আমার চাইতে তো আর কেউ ভালো করে চেনে না। এরা এক একটা ফাজিলের হাড্ডি, এদেরকে একদমই বিশ্বাস করা যায় না। তুমি একটু ওয়েট করো, আমি রুমটা একটু ভালো করে চেক করে নিই। এই কথা বলে নীল একটি টর্চ চালিয়ে সারা ঘর ভালো করে সার্চ করে। আর সে দেখতে পায় রুমে কেউ নেই। তারপর সে নেহাকে বলে, না জানি মান, এখানে কেউ নেই। আজ আমি তোমাকে ভালো করে আদর করতে পারবো, কেউ কোনো বাধা দেবে না। হয়েছে, এখন আর আমাকে আদর করতে আসতে হবে না। তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেটাই তো শোধ করতে পারবে না। শুধু শোধ নয় মহারানী, আমি আপনাকে সুদে আসলে ফেরত দিতে চাই। এখন কথা না বাড়িয়ে বিছানায় চলেন। কথাটা বলে নীল নেহার হাত ধরে তাকে বিছানায় নিয়ে যেতে চায়। আর তখনই নেহা তাকে বলে, আরে দাঁড়ান দাঁড়ান, আমি এসব কিছু পরে থাকতে পারবো না। আপনি আমাকে একটা 3 পিস এনে দেওয়ার বন্দোবস্ত করুন। আমি এসব ভারী ভারী শাড়ি গয়না পরতে অভ্যস্ত নই। আমি বাঙালি মেয়ে, আমি বাঙালি পোশাক পরি। শাড়িও তো বাঙালি পোশাক, তাহলে তুমি শাড়ি পরে থাকতে পারছো না কেন? দেখো, আমি তোমার সঙ্গে এত কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমাকে আমি যেটা বলেছি সেটাই করো। তুমি এক্ষুনি আমাকে একটা 3 পিস এনে দেওয়ার বন্দোবস্ত করো, তা না হলে কিন্তু আমি তোমার সঙ্গে বাসর করব না, বলে দিলাম। আরে বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। সারা জীবনের স্বপ্ন এই বাসরাত নিয়ে, আর এখন তোমরা সবাই একের পর এক আমাকে থ্রেট দিয়েই যাচ্ছ। নীলের এই কথা শুনে নেহা তাকে ধমক দিয়ে বলে, এখন তুমি রুম থেকে বের হয়ে যাবে, আমাকে একটা 3 পিস এনে দিবে, নাকি আমি নিজেই রুম থেকে বের হয়ে চলে যাব? আরে সারা রাত রুমে আসবো না, সেটা তোমার জন্য ভালো হবে? কোনটা চাও সেটা তুমি নিজেই বলো। কথাটা বলা শেষ করার আগেই দরজায় কেউ একজন নক করে। আর রুমের বাইরে থেকে বলতে থাকে, নীল, দরজাটা খুল।
নেহার মনে হয় এসব ভারী শাড়ি পরে থাকতে কষ্ট পাচ্ছে। আমি নিশির থেকে একটা 3 পিস যা নিয়ে এসেছি, এটা বৌমাকে পরতে দে। তুমি তো দেখছি মানুষের মন পড়তে পারো। তোমার বৌমা এইমাত্র আমাকে থ্রেট দিয়েছিল, আমি যদি তাকে 3 পিস এনে না দেই তাহলে সে রুম থেকে বের হয়ে চলে যাবে আর সারা রাত রুমে আসবে না। আর কথাটা শেষ করার আগে তুমি এখানে চলে আসলে। শোন, আমি মা, সন্তানের কখন কি প্রয়োজন হয় না হয় সব কিছুই আমি বুঝি। আমাকে কোনো কিছুই বুঝিয়ে দিতে হয় না। এখানে তুই কোনো কথা না বলে বৌমাকে শাড়িটা চেঞ্জ করতে দে। সে অনেকক্ষণ ধরে এ ভারী শাড়ি পরে আছে। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ মায়ের হাত থেকে 3 পিসটা নিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল আর সেটা নীলার কাছে এনে দিল। সেটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিট পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখন নীল তার সামনে দাঁড়ায় আর তাকে বলতে থাকে, আচ্ছা, পার্লারের মহিলাদের কি আর কোনো কাজ নেই? আমার বউয়ের মুখে 5 কেজি আটা ময়দা মেখে দেখছিল। আমার বউটা তো এমনিতেই অনেক সুন্দরী, আমার বউকে কখনো মেকআপ করতে হয় নাকি? গাইয়া ছেলেদের মতো কথা বলো না তো। বিয়ে তো জীবনে একবারই হয়। বিয়ের দিন যদি সাজগোজ না করি তাহলে কবে সাজগোজ করব সেটা বলতে পারো? দেখো, আমি তোমাকে ওভাবে বলিনি। আমার বউটা মেকআপ ছাড়াই অনেক সুন্দরী, এটাই বলেছি। হয়েছে হয়েছে, অনেক শুনেছি, আর আপনার কোনো কথা শুনতে চাই না। এবার সরেন এখান থেকে। কথাটা বলে নীল নেহাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর তার বুকের উপরে উঠে বলতে থাকে, দূরে থাকার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি নাকি আমি সারাক্ষণ তোমার বুকের উপর ঘুমাবো? ওই মিয়া, তুমি সবসময় তো উল্টাপাল্টা বুঝো কেন? আমি তোমার বউ, আমি তোমার বুকের ওপর ঘুমাবো। তুমি কেন আমার বুকের ওপর ঘুমাবে? ওই এক কথাই, এবার কাছে আসো, আদর করি। কথাটা বলে নীল নেহাকে আদর করতে শুরু করে। সে নিহার ঠোঁটে কিস করতে থাকে। নীলের ছোঁয়া পেয়ে নিহার ঠোঁট কেঁপে ওঠে আর নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নীল তাকে সেই সুযোগটা না দিয়ে আরও আদর করতে থাকে। তখন নেহা তাকে বলে, এ কি করছো তুমি? আমি পাগল হয়ে যাবো তো, একটু সরো। পাগল হলে তো আমার জন্যই হবে, আর আমি চাই তুমি আমার জন্য পাগল হও, পাগল হয়ে আমার পাগলা গারদে সারা জীবন থেকে যাও। তাড়াতাড়ি করো না, আমার তো আর তর সইছে না। আমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও, যেটার জন্য কত দিন ধরে অপেক্ষা করে আছি। আরে বাবা, এত তাড়াতাড়ি সবটা পেয়ে গেলে হবে নাকি? অপেক্ষা করো একটু। আমি অপেক্ষা করতে পারবো না, অনেকদিন অপেক্ষা করেছি তোমার জন্য। ভেবেছিলাম তো আমার জীবন থেকে তুমি হারিয়ে গেছো, কিন্তু এখন যেহেতু ফিরে এসেছো, এখন আমি অপেক্ষা করব না। তখন নীল একটু মুচকে হাসি দিয়ে নেহাকে আরও কাছে টেনে নেয় আর তার ভালোবাসার উষ্ণতায় নেহাকে উষ্ণিত করতে থাকে। একে অপরকে ভালোবাসা দিতে দিতে রাত প্রায় শেষের দিকে চলে আসে। ফজরের আজান শোনা যাচ্ছিল। তখন নেহা নীলকে বলে, এবার তোমাকে ছাড়াও ফজরের আজান শোনা যাচ্ছে। চলো গোসল করে আসি, ফজরের নামাজ পড়তে হবে। আমার তো তোমাকে ছাড়তেই মন চাইছে না, মন চাইছে আরও আদর করি আর তোমাতেই ডুবে থাকি। ফাজলামো মার্কা কথা বন্ধ করো তো। ফজরের আজান দিয়ে দিয়েছে, ফজরের নামাজ পড়তে হবে। এখন বিছানা থেকে নামো, তা না হলে আমি কিন্তু খেপে যাব বলে দিলাম। এই কথা শুনে নীল নেহাকে ছেড়ে দেয়, কিন্তু সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। এটা দেখে নেহা তাকে বলতে থাকে, তুমি বিছানা থেকে নামবে নাকি আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে? আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে খেপিও না। নামছি তো আমি, তুমি আমাকে এত রাগ দেখাচ্ছ কেন? তুমি তো আমার একমাত্র ভালোবাসা, ভালোবেসে কথা বলবে আমার সঙ্গে। নামছি তো আমি, তুমি আমাকে এত রাগ দেখাচ্ছ কেন? আমি তোমার একমাত্র ভালোবাসা, ভালোবেসে কথা বলবে আমার সঙ্গে। কি ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। নেক্সট টাইম থেকে আপনার সঙ্গে ভালোবেসে ভদ্রভাবে কথা বলবো। বলতে বলতে নেহা কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর সে গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়। নীল ততক্ষণে আবার ঘুমিয়ে গেছে। নীল ঘুমিয়ে পড়েছে এটা দেখে নেহা অনেকটাই রেগে যায়, তাই সে নীলের মুখের উপর পানি ছুঁড়ে মারে। মুখের উপর পানি পড়াতে নীল চমকে গিয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ব্যাপার নেহা, এটা তুমি কি করলে? তুমি আমার মুখের উপর পানি ছুঁড়ে মারলে কেন? এখন তো বিছানাটা একদম ভিজে গেছে। তাতে কি হয়েছে? তুমি আছো না, তুমি বিছানাটা শুকিয়ে নেবে। এখন তুমি ওয়াশরুমে গিয়ে গোসল করে আসবে নাকি এখানেই গোসল করাতে হবে, সেটা তুমি আমাকে বলো। আমাকে এখানে গোসল করানোর কোনো প্রয়োজন নেই, আমি ওয়াশরুম থেকে গোসল করে আসতে পারবো। তুমি আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও। বলতে বলতে নীল বিছানা থেকে নামে এবং ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে আর দুজনে একসঙ্গে উঁচু করে নামাজ পড়ে। নামাজ শেষ হলে নীল বলে,
জীবনের প্রথমবার ফজরের নামাজ পড়লাম আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম। চলো না একটা কাজ করে আসি। এই সাত সকালবেলা আবার তোমার কি কাজ পড়লো গো, যে এত সকালে তোমাকে কাজ করতে যেতে হবে? চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুম থেকে ওঠার আগে চলে আসবো। নীলের কথায় নেহা রাজি হয় এবং দুজনে বাইরে হাঁটতে বের হয়। এদিকে বাড়ির সবাই ঘুম থেকে উঠে তাদেরকে খুঁজতেছে। রুমের দরজা খোলা, কিন্তু নতুন জামাই বউ কেউ ঘরে নেই। সবাই অনেকটাই চিন্তায় পড়ে গেল। এদিকে নীল আর নেহা বাড়িতে প্রবেশ করছে, সেটা দেখে তার মা বলে, কি ব্যাপার নীল, তোমরা এত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? আমরা তো সবাই মিলে তোমাদের দুজনকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে যাচ্ছিলাম। আমরা তো মনে মনে ভাবছিলাম তোমাদের দুজনে কোনো বিপদ আপদ হয়নি তো। না মা, আসলে আজ একটি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো, তাই ভাবলাম নেহাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। অনেক দিন তো সকালে হাঁটাহাঁটি করা হয় না, তাই আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তোমরা দুজনে বাইরে যাবে সেটা কাউকে বলে গেলেই তো পারতে, তাহলে তো আমরা তোমাদের নিয়ে এত চিন্তা করতাম না। মা, আসলে আপনারা ঘুমাচ্ছিলেন, আপনাদের ঘুমের সমস্যা হবে তাই কাউকে কিছু বলিনি। আর আমরা ভেবেছিলাম আপনারা ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো, তাই তাই আর অন্য কিছুই না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই নাস্তার টেবিলে এসো, আমি সবাইকে নাস্তা দিচ্ছি। আর বৌমা, তুমি তোমার মাকে একটু কল করে নিও। গতকাল রাতে আমি ফোন করেছিলাম, তোমার মা অনেক কাটি করছিল। বেচারির মনে হয় খুবই মন খারাপ। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, আমি আম্মুকে কল করে নেব। বলতে বলতে নেহা আর নীল দুজনেই ওই রুমে চলে যায়। আর কিছুক্ষণ পর নাস্তা করতে আসে। নাস্তার টেবিলে আসতেই তার শ্বশুরমশাই বলে, বৌমা, তোমরা আগামীকালকেই কক্সবাজারে যাচ্ছ? কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? কক্সবাজার কি আমাদের কোনো আত্মীয় আছে? আরে না বাবা, কক্সবাজার আমাদের কোনো আত্মীয় থাকতে যাবে কেন? তুমি নীলকে নিয়ে ওখানে ঘুরতে যাবে, হানিমুন করবে। তোমাদের নতুন বিয়ে হয়েছে, আর নীল তো চাকরি করে, তাকে তো আর অফিস থেকে এতদিন ছুটি দেবে না। তারপর তো তোমরা দুজন ওখানেই থাকবে আমাদের সঙ্গে তো আর থাকবে না, যে তোমাকে নিয়ে ঘোরাঘুরি করবে। তাই এই সপ্তাহের মধ্যেই হানিমুনটা সেরে আসো। বাবা, হানিমুন তো পরেও করা যাবে, আমি এই কয়টা দিন পরিবারের সঙ্গে কাটাতে চাইছিলাম। আসলে অনেক দিন ধরে তো আমরা দুজনেই একা একা আছি, তাই ভাবছিলাম যদি এখন কিছুদিন পরিবারের সঙ্গে কাটানো যায়। সেটা বললে হবে না বৌমা, আর আমি তোমার সেই কথা শুনবো না। কারণ পরিবারের সঙ্গে সারা জীবন সময় কাটাতে পারবে, কিন্তু এই সময়টা আর কখনোই ফিরে আসবে না। যেটা আমি পাইনি, আমি চাই না আমার সন্তানও সেটা না পাক। এখন তোমাদের নিজেদেরকে সময় দেওয়ার উপযুক্ত সময়। তাই আমি চাইবো আগামীকালকেই তোমরা কক্সবাজার যাও আর হানিমুনের কাজটা শেষ করে আসো। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরমশাই একদম ঠিক কথাই বলেছে। তোমরা আগামীকালই হানিমুনে যাবে। আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু যত দ্রুত সম্ভব একটা নাতনি চাই। বাচ্চা তোমাকে সামলাতে হবে না, আমি সামলে নেব। তুমি শুধু আমার কাছে পাঠিয়ে দিও, তাহলেই হবে। পরিবারের সকলের সামনে শাশুড়ির কাছ থেকে এমন কথা শুনে অনেকটাই লজ্জিত বোধ করে আর মুখটা নিচু করে নাস্তাটা শেষ করে নেয়। রুমে আসতেই নীল নেহাকে বলে, লাগেজপত্র সব গুছিয়ে নাও। আগামীকালকে যদি যেতে হয় তাহলে তো লাগেজ গোছানোর আর সময় পাবে না। বাবা মায়ের সঙ্গে তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তারা বলছে বলুক, সেই সঙ্গে তুমিও তো লাফাচ্ছ কেন? লাগবে কি করব, তুমি নিজে সেটা বলো তো। জীবনে একটাই হয়, তাহলে বউকে নিয়ে যদি এনজয় না করতে পারি তাহলে কিসের বিয়ে? তাছাড়া অফিস থেকে বিয়ের জন্য 10 দিনের ছুটি দিয়েছে। 10 দিন পর তো অফিস চলে যেতে হবে, আর তখন তো চাইলেই তোমাকে নিয়ে হানিমুনে চলে যেতে পারবো না। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই করো, আমি তোমাদের কিছুই বলবো না। তোমার কাউকে কোনো কিছুই বলতে হবে না, তুমি শুধু লাগেজটা গুছিয়ে নাও তাহলেই হবে। বলতে বলতে নীল রুম থেকে বের হয়ে চলে যায়। অনেকদিন পর এলাকায় এসেছে, বন্ধুদের সাথে একটু দেখা করতে হবে তো, তাদের সঙ্গে একটু আড্ডা দিতে হবে তো, তাই। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নেহা একটার পর একটা ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু নীল মোবাইলটা ভুলে রুমে রেখে গেছিল। মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই নেহা বুঝতে পারেনি যে মোবাইলটা রুমেই আছে। নীল যখন বাড়িতে ফিরে আসে তখন অলরেডি বিকেল 3টা বেজে গেছে। নেহা এদিকে রেগে আগুন হয়ে আসছে, তার এমন রাগান্বিত চেহারা। তাই সে বিনয়ের সুরে নেহার সামনে বসে বলে, কি হয়েছে বউ, তুমি এভাবে রাগান্বিত হয়ে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কিন্তু নেহা নীলের কথার কোনো উত্তর দিল না, চুপচাপ বসে আছে। এটা দেখে নীল আবারও বলে, কি হলো বউ, আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলো আমাকে।
তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি আমার কাছ থেকে দূরে যাও। তখনই নীলের মা সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে বলতে থাকে। কিরে নীল, তুই এতক্ষণ কোথায় ছিলি? বৌমা সে কখন থেকেই তোকে ফোন করেছে, কিন্তু তুই ফোন রিসিভ করিস না। মেয়েটা যে কখন থেকে না খেয়ে তোর জন্য অপেক্ষা করছে, তুই বাড়ি ফিরলে তোর সঙ্গে খাবে বলে। ততক্ষণে বিয়ের বিষয়টা বুঝতে পারে। তখনই তার মনে পড়ে সে মোবাইলটা ভুলে রুমে রেখে গেছিল। তখন সে নেহাকে বুঝাতে শুরু করে, কিন্তু নেহা তো রেগে আগুন হয়ে আছে। সে নীলের কোনো কথাই শুনবে না বলে ঠিক করে রেখেছে। নেহা, আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। আর অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তারা আমাকে ছাড়তে চাইছিল না, তাই দেরি হয়ে গেছে। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। তুমি সরো এখান থেকে। আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মায়ের কাছে যায় আর তার মাকে বলে। মা প্লিজ, তুমি অন্তত আমার সাথে এরকম করো না। তুমি নেহাকে একটু বুঝিয়ে বলো, আমার সঙ্গে কথা না বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, আমি মারা যাব। তুমি প্লিজ নেহাকে একটু বুঝিয়ে বলো। আমি নেহাকে কি বলবো? আমি কিছুই বলতে পারবো না। যা বলার তোকেই বলতে হবে। তোর বউ, তোকেই সামলাতে হবে। তুই কি করবি না করবি সেটা তুই নিজেই ঠিক। এরে বাবা, তুমি আমার মা হয়ে আমাকে সহযোগিতা করছো না এখন, আর আমি কি করব কিছুই তো ভাবতে পারছি না। তোমাকে কোনো কিছুই ভাবতে হবে না। তুমি আপাতত আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। এই সবে মাত্র তোমার সঙ্গে আমার বিয়েটা হলো, আর এক্ষুনি তুমি আমাকে একটুও পাত্তা দিচ্ছ না। আমার ভবিষ্যৎ কি হবে সেটা আমি নিজেই ভাবতে পারছি না। এরপর নিশা আর নিজের মা দুজনে মিলে আরও অনেক কথা শোনাতে থাকলে, কিন্তু তাদের দুজনকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকলো যে ভুল করে মোবাইলটা নিতে ভুলে গেছিল। তার কোনো কথাই শুনছে না। তখন হঠাৎই নীলের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এঁটে গেল। তাই সে তার মাকে বলল। আম্মু, তুমি এখন তোমার রুমে যাও। আমার সমস্যার সমাধান করতে হবে না, আমার সমস্যার সমাধান নিজেই করতে পারবো। হ্যাঁ, তোর সমস্যার সমাধান নিজেই করতে থাক। তোর সমস্যার সমাধান করে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তোর যা ইচ্ছে তাই করতে পারিস। এই কথা বলতে বলতেই নীলের মা সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই নীল রুমের দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে নেহা বলতে থাকে। কি ব্যাপার? এই ভর দুপুরবেলা তুমি রুমের দরজা কেন বন্ধ করলে? কেন, আমি রুমের দরজা বন্ধ করেছি বলে তোমার ভয় করছে নাকি? ভয় পাওয়ার কি আছে? এখানে তো অন্য কেউ নেই, জাস্ট আমরা দুইজন। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। এখানে তো অন্য কেউ নেই, শুধুই আমরা তো। তাহলে তুমি রুমের দরজা কেন বন্ধ করলে? মনে মনে তো কুমতলো বাড়ছো না তো? তুমি কি দেখে যে আমাকে ভালোবাসলে, আর এখন আমাকে বিশ্বাসই করতে পারছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা হাজব্যান্ড ওয়াইফ রুমের মধ্যে দরজা বন্ধ করেছি, আর এখন কি করব না করব সেটা তো আমাদের দুজনেরই ব্যাপার। এখানে কুমতলব আসলো কোথা থেকে? যাক, তোমার যা ইচ্ছা তাই করো। আমি এখন যাচ্ছি। বিকেলে রান্নার সময় হয়ে গেছে, শাশুড়ি মাকে সহযোগিতা করতে হবে। নো মাই ডিয়ার, তোমাকে কিছুই করতে হবে না। আমার মা নিজেই নিজের সব কাজ করে নিতে পারেন। তাছাড়া আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ কাজের লোক রয়েছে, তারা সবাই মিলে বাড়ির সমস্ত কাজ করে নিতে পারবে। তোমাকে কোনো কাজ করতে হবে না, তাই এই মুহূর্তে রুম থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু নেহা তো ঠিক করে রেখেছে সে নীলের কোনো কথাই শুনবে না। তাই রুমের দরজা খুলে রুম থেকে বের হয়ে যেতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটা করতে না দিয়ে দরজার সামনে থেকে পাজা খুলে তুলে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ধপাস করে খাটের উপর ফেলে দিল। আর তখনই নেহা মা গো ও বাবা গো বলে চিৎকার করতে শুরু করে। মা গো, বাবা গো, আল্লাহ গো, আমার কোমরটা ভেঙে গেল গো। কেউ আমার এই উগান্ডার হাত থেকে বাঁচাও। নো মাই ডিয়ার, তুমি যতই চেঁচামেচি করো না কেন, কোনো কাজ হবে না। এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, এখানে শুধু তুমি আর আমি। আর বাড়িতে সবাই খুব ভালো করে জানে আমি যখন রুমের দরজা বন্ধ করে দেই, তখন দরজার ওপাশ থেকে আমার রুমে আসাটা কতটা ক্রিটিক্যাল। মানে তুমি কি বলছো? এখন তুমি আবার আমার সঙ্গে খারাপ কিছু করবে না তো? খারাপ কিছু করব আমি তোমাকে কখন বললাম? আমি তো তোমাকে শুধু এইটুকু বললাম যে আমি এখন তোমাকে একটু আদর করব। নেহা তখন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটার সুযোগ না দিয়ে তার ঠোঁট দুটো দখলে নিয়ে নিল আর ইচ্ছে মতো করে কিস করতে থাকলো। আর তখন নেহা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু নীল তাকে কোনোভাবেই ছাড়ছিল না। প্রায় 5 মিনিট পর নেহার ঠোঁট দুটো ছেড়ে নেহাকে বলতে থাকে। কি ব্যাপার, কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? আমি তোমার হাজব্যান্ড, আর আমি তোমাকে আমার ভালোবাসা দিচ্ছি, ধর্ষণ না তো? তোমার ভালোবাসা আমার চাই না, তুমি আমাকে ছেড়ে দাও। বললেই হলো আমাকে ছেড়ে দাও? বিয়ে করেছি তোমাকে ছেড়ে দিয়ে আমি একা একা থাকার জন্য নাকি? আর তুমি নিজেও তো চাও সবসময় আমি তোমার কাছাকাছি থাকি। কে বলেছে তোমাকে আমি তোমার কাছাকাছি থাকতে চাই? আমি একটুও তোমার কাছাকাছি থাকতে চাই না। তুমি এখন এখান থেকে যাও আর আমাকে মুক্তি দাও।
ম্যাডাম, আমি এখন এখান থেকে যাচ্ছি না, আমি আমার বউয়ের আদর খাবো, তারপর যেখানে যাওয়ার যাব। এই কথাটা বলে নীল আর এক মুহূর্ত দেরি না করে নেহাকে কিস করতে শুরু করে। একদম পাগলের মতন কিস করতে থাকে। নীল নেহাকে এমনভাবে আদর করছিল, নেহার নিঃশ্বাস একদম ভারী হয়ে আসছিল। ইতিমধ্যে নেহা ও নীলের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, তাই সেও নীলের সঙ্গে রেসপন্স করতে থাকলো। এভাবে চলতে থাকলো বেশ কিছুক্ষণ সময় পর। এইভাবে আর কত পাগল করবে আমায়? আমি তো আর থাকতে পারছি না। তাহলে এইভাবে আরও অভিমান করবে আমার সঙ্গে? তুই যদি এইভাবে আমার সঙ্গে অভিমান করো তাহলে আমি কিন্তু চিরতরে হারিয়ে যাব তোমার থেকে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দেরি হলো না, আর সঙ্গে সঙ্গে বলতে থাকলো। এই বাজে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি সরো আমার কাছ থেকে, তোমার ভালোবাসা আমার চাই না। সরি মাই ডিয়ার, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এভাবে দূরে সরিয়ে দিও না। আমি যে শুধু তোমার ভালোবাসা চাই। এই কথাটা বলে নীল আবার নেহাকে নিজের কাছে টেনে নেয় আর আদর করতে শুরু করে। যাই হোক ভিউয়ার্স, অন্যের ভালোবাসায় মনোযোগ দিয়ে কোনো লাভ নেই। তারা নিজের বউকে ভালোবাসুক আর নিজের বউকে সময় দিন। আর আমার গল্পের নায়ক তার বউকে অবিরাম ভালোবাসা দিক। পরিপূর্ণতা পাক পৃথিবীর সকল অপূর্ব ভালোবাসাগুলো। সবার অপূর্ব ভালোবাসার জন্য রইল অশেষ আশীর্বাদ।